দেবতার ঘরে জন্ম নিয়েও যখন অসুর হতে পারে, তাহলে একটা কথা ভেবে রাখতেই হবে, মানুষের ঘরে জন্ম নিয়েও নরপিশাচ হতেই পারে। বাবা মা ভালো উচ্চ বংশ মানেই যে বাচ্চা খুব ভালো হবে তা কিন্তু আমাদের ভাবা উচিত নয়। হাই, আমি বিলম্বিতা, মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই আমি যেই কথাটা বললাম সেই রিলেটেড ভিডিওটার কিছুটা অংশ তো থাকবেই, তার সাথে অবশ্যই আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো যা তোমাদের মনকে অনেকটা ভালো করে দেবে। অবশ্যই তার মধ্যে দেবতা একটু তো থাকবেই। শ্রীমদ্ ভগবত পুরাণের দশম স্কন্ধের একটা ছোট্ট অধ্যায় তোমাদেরকে শেয়ার করছি, গল্পের মতো করে, খুব ভালো লাগবে। যুগটা তো জানোই, দাপর যুগ। সেই সময় ওখানে রাজত্ব চলছে নরকাসুরের। সে যে শুধু ভূপৃষ্ঠে কিংবা আসামে রাজত্ব করেছিল তা নয়, গোটা পৃথিবী সমেত স্বর্গ এবং পাতালেও তার রাজত্ব ছড়িয়ে পড়েছিল এবং দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। তো মনে হচ্ছে তো নরকাসুর কার পুত্র? নিশ্চয়ই কোনো অসুরের না, একদমই ভুল। তিনি ছিলেন ভূমি দেবী এবং বরাহ অবতারের সন্তান। ভাবতে পেরেছ? জন্মসূত্রে দৈব্য, কিন্তু স্বভাব পশুর মতো। শুধু পশু কখনোই না, স্বভাব বিশুদ্ধ পশুর মতো। ব্রহ্মার বরে অনেক শক্তিশালী হয়েছিল, সে একটা আলাদা রকমের গল্প, তা আমি অন্য কোনো সময় খুব মজারভাবে বলবো। তো আপাতত বলি, দেবতারা যাকে ভয় পেতেন তার মানে তার মধ্যে তো কিছু ব্যাপার অবশ্যই ছিল। হ্যাঁ, প্রচুর শক্তিশালী ছিলেন। যখন দেবরাজ ইন্দ্র হেরে গিয়েছিলেন, মাথা নিচু করতে বাধ্য হয়েছিলেন, তখন দেবরাজ ইন্দ্রের একমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণের কথাই মনে হয়েছিল। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেছিলেন, আমাকে উদ্ধার করুন, আমি খুব বিপদে রয়েছি। আর সেই সময় শ্রীকৃষ্ণ দৌড়ে এসেছিলেন উদ্ধার করার জন্য। তার আগে বলে রাখা উচিত, নরকাসুর কিন্তু বহু আগেই 16,100 মেয়ে বউ তুলে নিয়ে এসেছিল। কথিত আছে তাদের ওপর এত পৈশাচিক অত্যাচার করা হতো যে তাদের কান্না দেয়ালগুলো পর্যন্ত কেঁদে উঠত। এতটাই নাকি নরকাসুর পাষণ্ড ছিল। যখন কৃষ্ণ এসেছিলেন নরকাসুরকে বধ করার জন্য, তখন 16,100 মেয়েকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই মেয়েদের পরিবার তাদেরকে মেনে নেয়নি, আপন করে নিতে চায়নি এবং কেউই সম্মান দিতে চায়নি। তখন কৃষ্ণ সেই 16,100 মেয়েকে একই দিনে স্ত্রী হিসাবে বরণ করেছিলেন এবং তাদের সম্মান ফিরিয়ে দিয়েছিলেন এবং তাদেরকে মহল করে দিয়েছিলেন থাকার জন্য। এই গল্প আরো সুন্দর বর্ণনা সম্ভব, কিন্তু আপাতত আমি যেটা বলতে চেয়েছি যে বংশসূত্রেই কেউ খুব ভালো হলেই যে ভালো মানুষ হবে তার কোনো মানে নেই। দেখলে তো, পরিবার সূত্রে দৈব ছিল, কিন্তু তারপরেও নরকাসুরের মতো অসুর জন্ম নিয়েছিল তাদের ঘরে। আসলেই কার কিরকম কর্ম কে জানে, সে স্বয়ং ভগবানের ইচ্ছে। যাই হোক, এই যে এত রেপ হচ্ছে, একজন বলল যে জানো তো, ওর পরিবারের লোকজন খুব ভালো, ওর মা খুব ভালো, তারপরেও বাচ্চাটা কি করে এরকম করতে পারে? জানো তো, ওর স্ত্রী কত ভালো, ওর মাকে দেখলাম কত ভালো, দেখো লোকটা রেপ করে দিল, কিভাবে এরকম করতে পারে? আরে স্ত্রী ভালো, মা ভালো, বাবা, না 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 না, তোমরা ভুল করছো কোথাও। ওই যে এই জন্যই গল্পটা, তোমাদেরকে একটা টাটকা উদাহরণ দেওয়ার জন্য। মানুষ কখন পশু হয় কেউ বলতে পারে না। কর্মফল সব কিছু, এবং কার কর্ম কি ছিল, কি ফল দেখাচ্ছে কেউ জানে। আমাদের মতো ছোট ছোট বাচ্চার মাদের বাচ্চাদেরকে খুব ভালোভাবে রাখতে হবে, কারো হাতে বাচ্চা দেওয়া যাবে না এবং সব সময় লক্ষ্যে লক্ষ্যে রাখতে হবে। আর স্কুল পাঠালে সত্যি কথা বলতে জানি না কি উপায় আছে। এখন তো দেখছি সিসিটিভি থেকেও লাভ নেই, বাচ্চার দম আটকে যাচ্ছে। ওই তো কোন কেরালার নিউজটা দেখলাম, মানে কি পরিস্থিতি, কোথাও যেন শান্তি পাওয়া যায় না। আমি তো সবসময় খুব ভয় পাই। এক ছেলে আমার বড় হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার মনের ভিতর ভয় যেন কাটছে না। সানডে, তবে তেমন কিছু তোড়জোড় হয়নি, কারণ ছেলের শরীর প্রচুর খারাপ। কালকে ছেলের পরীক্ষা রয়েছে, আর সেই জন্য আমি চাচ্ছি না এলোমেলো খাবার খেয়ে ওর শরীর আরও খারাপ হোক, কারণ এমনিতেই প্রচুর খারাপ অবস্থায় রয়েছে, পেটের ব্যথা কমছেই না। আর এই যে ছোট ছেলের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি পাগল। দেখো, আমি রাগ দেখিয়ে যেই চলে এলাম অমনি বেরিয়ে চলে এলো। আমি জোর করে খাওয়ানোর চেষ্টা করছি, সেই তখন থেকে ওর পিছনে ছুটছি। এই এক্ষুনি একটুখানি খাবার খেলো, কি মুশকিল হয় একে নিয়ে। যাই হোক, ঘুম পাড়ানো গেছে, কিন্তু রুমের ভিতরের অবস্থা প্রচুর খারাপ। সব জামা কাপড় ছড়িয়ে রেখেছে, কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে, তাই নিজেকে শান্ত করার জন্য আমি
একটু চুল আঁচড়ে নিচ্ছি, নিজের স্কিনের একটু যত্ন করব, মানে স্কিন কেয়ার করব অল্প করে, তারপরে খুব রিল্যাক্স হয়ে যাব ওই নোংরা কাজগুলো করার জন্য। প্রচুর কাজ অপেক্ষা করছে, এই যে এইগুলো ঘুমানোর আগে এইসব করেছে, দিয়ে উনিবাবু এখন ঘুমিয়েছেন, মানে ঘুম পাড়ানো হয়েছে জোর জবরদস্তি। এবার এইগুলো সুন্দর করে গুছিয়ে নেব, কিছু জামা কাপড় আছে ওইগুলো পাঠ করব। তবে এগুলো সুন্দর করে গোছাবো না, এমনিই গোছাবো, কারণ এগুলো আবার টেনে বের করবে। এখন আমার পরিস্থিতি নেই যে এইগুলোকে অন্য জায়গায় রাখা হবে, কারণ মাঝে মাঝেই এই বড় জামা কাপড়গুলো ওকে পরানো হয় এই প্রচুর বৃষ্টি টিষ্টির সময় আর কি, যখন ঠান্ডা ওয়েদারটা থাকে সেই সময়। আর কয়েকদিন ধরেই ভাবছি যে ঝাড়মোছগুলো করব, কিন্তু করা হচ্ছে না। তবে ক্যাবিনেটটা আজকে পরিষ্কার করতেই হবে, না করলে একদমই হবে না, পুরো ঝুল আর নোংরা জমে গেছে। এই পাশে আমি পরিষ্কার করতে থাকি, আর তোমরা বলো আগের দিনে আমার গল্প, মানে ওই যে স্টোরিটা শুনিয়েছিলাম তোমাদেরকে, ওটা কেমন লেগেছে? তবে পার্বতী মায়ের স্টোরির শেষ অংশটা কিন্তু আরও ইন্টারেস্টিং, পরে কখনো ভিডিওতে শোনাবো। আচ্ছা, এখন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা বলো আমার ভিডিও কেমন লেগেছে, যদি ভালো লাগে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। আরও গল্প হবে পরের ভিডিওতে, সাথে থেকো। এখন আসছি, টাটা, বাই বাই।